কেমন আছো তোমরা সবাই? তোমরা লাইভ ক্লাসে দ্রুত জয়েন করো। আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, আমার কণ্ঠ শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা লাইভ ক্লাসে দ্রুত জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম, অনেকে আমাকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিও যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো, ক্লাসটা একটু শেয়ার করে দিও যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে ক্লাসে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, সব কিছু ক্লিয়ার, সব কিছু শোনা যাচ্ছে। আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি তাজরিন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগে। চলো শিখি প্ল্যাটফর্মে সমাজকর্মে তোমাদের নতুন মেন্টর। ওকে, আজকে আমি তোমাদেরকে পড়াবো সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায়। আচ্ছা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। তাহলে আজকে আমি সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়াবো। প্রথম পত্রের দেখো সমাজকর্মের ধারণা সর্বপ্রথমে আছে, তারপর আমরা সমাজকর্মের লক্ষ্য, উদ্দেশ্য, পরিধি, গুরুত্ব, প্রয়োজনীয়তা, প্রথম চ্যাপ্টারের যত গুরুত্বপূর্ণ পার্ট আছে সব শেষ করবো আজকে ইনশাআল্লাহ। তোমরা সবাই লাইভে শেষ পর্যন্ত থাকবে। শুরুতে আমরা সমাজকর্মের ধারণা নিয়ে কথা বলার আগে আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, সমাজকর্মের একটু সামান্য ঐতিহাসিক পটভূমি। যেহেতু দ্বিতীয় অধ্যায়ে আমরা পটভূমি সম্পর্কে বিস্তারিত জানবো, ঐতিহাসিক পটভূমি সম্পর্কে, কিন্তু আমরা ধারণা নেওয়ার আগে একটু ঐতিহাসিক পটভূমি সম্পর্কে জেনে নেওয়া দরকার বলে আমরা একটু শুরু করছি। তো সমাজকর্মের সেই ঐতিহাসিক পটভূমিটা কি? 19 শতকের শুরুতে যখন ইংল্যান্ড এবং আমেরিকাতে শিল্প বিপ্লব হয়, তখন কি হয়? শিল্প বিপ্লবের ফলে মানুষের হাতের কাজের পরিবর্তে সবাই যান্ত্রিক যন্ত্রের উপর নির্ভর হয়ে পড়ে, যার কারণে বেকারত্ব, শিশুশ্রম, বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয়। যার কারণে চ্যারিটি অর্গানাইজেশন, সোসাইটি, তারপর সেটেলমেন্ট মুভমেন্ট, এগুলার সৃষ্টি হয়। এইগুলার উপর ভিত্তি করেই সমাজকর্ম পেশা তৈরি হয়েছে মূলত। তো সেখান থেকেই আজকের এই সমাজকর্ম। তো 19 শতকের শেষার্ধে 20 শতকের শুরুতেই এই সমাজকর্মের বিকাশ হয়, আর সেটি আমেরিকাতে। তো এইটুকু বললাম এই কারণে যাতে পরবর্তী অধ্যায়গুলো বুঝতে, পরবর্তী চ্যাপ্টারগুলো বুঝতে তোমাদের সুবিধা হয়। তো সমাজকর্মের ধারণা নিয়ে আমরা প্রথমে বলবো যে সমাজকর্ম আসলে কি। সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর এমন একটি সাহায্যকারী পেশা যা সমাজে বসবাসকারী ব্যক্তি, দল, সমষ্টির বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়নে সহায়তা করে থাকে। তাহলে সমাজকর্ম কী করে থাকে? সমাজকর্ম হলো এমন একটি বৈজ্ঞানিক সাহায্যকারী পেশা যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল, সমষ্টির বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে এবং তাদেরকে কি করে, তারা যেন নিজের সমস্যাটা সমাধান করতে পারে সেই স্বাবলম্বী করে গড়ে তোলে। তারপর দেখো আর্থসামাজিক বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে 19 শতকের শেষার্ধে কি করে এই সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে উদ্ভব হয়। এখানে দেখো আমি যে পড়াচ্ছি, প্রথমে বললাম সমাজকর্ম কি। সমাজকর্ম একটা সংজ্ঞা, বেসিক একটা ধারণা। এখান থেকে সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন ক নাম্বার প্রশ্নে এটা থাকবে।
এরকম যদি থাকে যে ক নম্বরে বলবে সমাজকর্ম কি বা সমাজকর্ম কাকে বলে, তখন তোমরা এটা আনসার করবে। তারপরে যে এখানে দেখো এই প্রশ্নটা এমসিকিউ আকারে থাকবে, যে আর্থসামাজিক বিভিন্ন সমস্যা হচ্ছে, বন্ধ হয়ে গেছে। কি সমস্যা হচ্ছে? ঠিক আছে, জট হয়ে গেছিল নাকি? সমাজকর্ম পেশার বিকাশের মূল ভূমিকা পালন করছে ইংল্যান্ডের দরিদ্র আইন। এখন ইংল্যান্ডের দরিদ্র আইন কি? এই যে শিল্প বিপ্লব হলো ইংল্যান্ডের, তো এই শিল্প বিপ্লবের ফলে কি হলো, অনেক বেশি দরিদ্র আর সামাজিক যে সমস্যা, সেই সাথে অনেক সামাজিক সমস্যা, সেই সাথে কি করলো যে দরিদ্রতার কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হলো। তো এই সমস্যা সমাধানের জন্য রানী প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের দরিদ্র আইন প্রণয়ন করলো 1601 সালে। সেই আইনের কারণে সমাজকর্ম পেশা বিকাশের মূল ভূমিকা পালন করছে। এই ছিল সমাজকর্মের একটু বেসিক ধারণা। তারপর দেখো গুরুত্বপূর্ণ বিভিন্ন লেখকের ডেফিনেশন, যেগুলো তোমাকে জানতে হবে, মুখস্থ করতে হবে সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য। দেখো ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডারের ডেফিনেশনটা তোমাদের মাস্ট মুখস্থ করতেই হবে। সমাজকর্মের যে ডেফিনেশনটা দিয়েছে, সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য এককভাবে বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে থাকে। তার ব্যক্তি কী করে থাকে, তার সমস্যা সমাধান করে থাকে। আমি তারপর আরও একটি ডেফিনেশন দিয়েছি ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডারের, এটাও মুখস্থ করে ফেলবে। প্রিভিয়াসে এই ডেফিনেশন থেকে একটা এমসিকিউ এসেছিল এরকম, যে এই ডেফিনেশনটা দিয়েছে, তারপরে বলেছে যে এটা কোন স্কলারে। সেখানে তোমরা যদি এটা মুখস্থ না রাখো, না জানো, তাহলে তো অবশ্যই এটা আনসার করতে পারবে না। এমসিকিউ এর জন্য এটা পড়ে রাখবে। এবং সিকিউ এর জন্য, সিকিউ এর জ্ঞানমূলক প্রশ্নে যখন বলবে সমাজকর্ম কি, তখন তুমি একটা স্কলারের ডেফিনেশন যখন দিবা, তখন তোমার পরীক্ষক যিনি থাকবে, তোমার শিক্ষক খাতা দেখে অনেক বেশি সন্তুষ্ট হবে, বলবে যে না, মেয়েটা বা ছেলেটা অনেক ছাত্র ভালো, এই জন্য সেই স্কলারের ডেফিনেশন দিচ্ছে। তারপর তোমার খাতার প্রতি তার একটা পারসপেকশন অনেক হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য তোমাকে এই ডেফিনেশনটাও মুখস্থ করতে হবে। আচ্ছা, ফ্রিডল্যান্ডার সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই, যেগুলো আমাদের জানতেই হবে, না জানলেই নয়, কারণ এগুলো সিকিউ আসতে পারে। সিকিউ আসলে অবশ্যই সেটা জ্ঞানমূলক ক নম্বরে আসবে। দেখো, জার্মান আইনজ্ঞ ও সমাজকর্মের শিক্ষক ছিলেন ওয়াল্টার ফ্রিডল্যান্ডার। এক, দ্বিতীয়ত ফ্রিডল্যান্ডারের জন্ম, ফ্রিডল্যান্ডার কোথায় জন্মগ্রহণ করেছে, কত সালে জন্মগ্রহণ করেছে, এটা আমাকে জানতে হবে। দেখো 1913 সালে জার্মানের বার্লিনে তিনি জন্মগ্রহণ করেছেন। তার বিখ্যাত বই নাম ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সিকিউ এর জন্য, সিকিউ জ্ঞানমূলক, এই দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা মনে রাখবা যে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার বইটি কে লিখেছেন। হ্যাঁ, যা 10টি বিদেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। এই ছিল আমার ফ্রিডল্যান্ডার সম্পর্কে। তোমরা ফ্রিডল্যান্ডারের এই সব কিছুই মুখস্থ করবে। আমি এখানে যা দিয়েছি স্লাইডে সবই মুখস্থ করবে। তারপর হচ্ছে দেখো মোরালস এবং শেফারের দেখো একটা ডেফিনেশন আমি দিয়েছি, এটা অবশ্যই মুখস্থ করবে। তিনি কি বলেছেন, সমাজকর্ম এমন একটি পেশা যা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিবর্তন ধারা জনগণের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকে। দেখো, সমাজকর্মের উদ্দেশ্যটাই হলো সমাজের সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল, সমষ্টির সমাধান করা এবং তারা নিজেরা যাতে নিজেদের সমস্যার সমাধান করতে পারে সেই উপযোগী করে গড়ে তোলা। একজন সমাজকর্মী তাদেরকে এগুলো করে থাকে। তো প্রত্যেকটা ডেফিনেশন আমি এখানে স্লাইডে যেসব ডেফিনেশন উল্লেখ করেছি সবগুলাই তুমি মুখস্থ করবে, কারণ এগুলো সিকিউ বা এমসিকিউ দুই ক্ষেত্রেই তোমার লাগবে। তারপর আরেকটা ডেফিনেশন দেখো, 4 নম্বরটা, যে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্সের মতে কি সমাজকর্ম হচ্ছে ব্যক্তি ও সমষ্টিকে সাহায্য করার এমন একটি পেশাগত কর্মকাণ্ড যা তাদের সামাজিক পরিবেশকে এই লক্ষ্যে উপযোগী করে গড়ে তোলে।
এটা মুখস্থ করবে। আমি যে 4টা ডেফিনেশন দিয়েছি সমাজকর্ম কাকে বলে, ফ্রিডল্যান্ডারের, মোরাল শেফারের, তারপর হচ্ছে এখানে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়ার্কার্স। তো এই ডেফিনেশনগুলো তোমরা মুখস্থ করবে। এখানে সিকিউ এমসিকিউ প্রশ্ন থাকবেই থাকবে। দেখো, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এইটার পূর্ণরূপ কী? সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নে এরকম থাকবে, ন্যাশনাল NASW এর পূর্ণরূপটা কী, বা MCQ থাকবে এর পূর্ণরূপ কী। তো সেই ক্ষেত্রে তোমার এটা মুখস্থ করতে হবে। দেখো, এটা সম্পর্কে আরও একটু বিস্তারিত জানি যে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছে। 1955 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আচ্ছা, সমাজকর্মের কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমরা জানলাম হচ্ছে সমাজকর্মের ধারণা। সমাজকর্মের ধারণা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো সমাজকর্মের? আচ্ছা, তোমরা সমাজকর্মের ধারণা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে ওকে লেখো, ক্লিয়ার লিখো। আর যদি না বুঝো তাহলে আমি আবার একটু আলোচনা করব। আচ্ছা, যারা বুঝতে পেরেছো তারা একটু লেখো, ক্লিয়ার আপু। আয়েশা আক্তার লিখেছি ক্লিয়ার আপু। জান্নাতি ইসলাম মনিকা বলেছে ক্লিয়ার আপু। ওকে আপু। আচ্ছা, তারপর আমরা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলবো। লক্ষ্য উদ্দেশ্য জিনিসটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলেও এদের মধ্যে কিছু একটু পার্থক্য রয়েছে। যেমন লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি। লক্ষ্য আমাদের একটা গোল সেট করি না আমরা, যে আমরা বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সেটা হচ্ছে লক্ষ্য। আর উদ্দেশ্যটা কি, যে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি করতেছি। এই যে পড়াশোনা করতেছি, SSC শেষ করলাম, HSC শেষ করব, তারপর গ্র্যাজুয়েশন। হ্যাঁ, তো এগুলো করে তো আমি শিক্ষক হতে পারবো। তো লক্ষ্য আর উদ্দেশ্য মধ্যে পার্থক্য এইটাই। দুটাই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলেও পার্থক্য এইখানে মূলত। তো আমরা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানবো। এখান থেকে বিগত সালের MCQ বা CQ বলো কীভাবে আসছে সেগুলো নিয়ে একটু জানবো। আর মূলত এখান থেকে CQ প্রশ্নে বেশি এসে থাকে, MCQ অত বেশি না। তো দেখো, সমাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক ভূমিকা পালনের জন্য প্রতিটি স্তরের জনগণকে সক্রিয় ও সক্ষম করে তোলা, অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করা। সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন আনা। পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন কিভাবে আনবো আমরা? সমাজের সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল, সমষ্টির তাদের সমস্যাগুলো আমরা কি করব, বিশ্লেষণ করব, সেগুলোর সমাধান করব, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব, তারপর সেগুলো সমাধান দিয়ে আমরা তাদের কি করব, গঠনমূলক পরিবর্তন আনবো। সমাজের বিভিন্ন সমস্যা সমাধান করে গঠনমূলক পরিবর্তন আনবো। তারপর দেখো, বিভিন্ন সমাজবিজ্ঞানী ও প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত সমাজকর্মের কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেগুলোর প্রতি তোমরা বেশি ফোকাস করবে। দেখো, মার্কিন সমাজকর্ম শিক্ষাবিদ ড্যানিয়েল মিনাহান কি বলেছেন? দেখো, যে সমাজকর্মের লক্ষ্য হলো প্রত্যেক জীবনমান উন্নয়নের সংরক্ষণ ত্বরান্বিত করা মানে হচ্ছে বৃদ্ধি করা। দেখো, তার বিখ্যাত বই। এখন মিনাহান সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো যে মিনাহান কি বলেছেন, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কি বলেছেন এটা মুখস্থ করবে। প্লাস তার যে অতিরিক্ত তথ্য, যেমন তার বিখ্যাত বই সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস মডেল অ্যান্ড মেথড, এটাকে লিখেছেন, এটা হচ্ছে মিনাহান। MCQ প্রশ্নের ক নাম্বার এরকম থাকবে যে সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস মডেল অ্যান্ড মেথড বইটি কে লিখেছেন। তো সেই ক্ষেত্রে আমরা বলবো কি, মিনাহান। দেখো, তারপর তাকে কী বলা হয়, সমাজকর্ম শিক্ষা ও পেশার বিকাশে অসামান্য অবদান রাখায় তাকে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স কর্তৃক তাকে বলা হয়, কি বলা হয়, পায়োনিয়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তার সম্পর্কে যে অতিরিক্ত তথ্য এগুলো মুখস্থ করবা মিনাহান। আর মিনাহান সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কী বলেছে সেগুলো মুখস্থ করে ফেলবে। দেখো, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স কর্তৃক প্রণীত কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। এখানে ওরা 4টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছে। 4টি লক্ষ্য উদ্দেশ্য আমরা সম্পর্কে দেখব। যে প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে
জনগণের সমস্যার সমাধান, উপযোজন, ক্ষমতার উন্নয়ন। এখন জনগণের সমস্যা প্রথমে কি করবে? সমাজকর্মের লক্ষ্য, অন্যতম লক্ষ্য উদ্দেশ্য কি? যে তারা কি করবে? সমাধান করবে তাদের যে সমস্যা, ব্যক্তি, দল আর সমষ্টির যে সমস্যা থাকবে সেগুলো সমাধান করবে। সমাধানের পাশাপাশি তাদের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য কি করবে? উপযোজন করবে। তারপর নিজের একটা, যাকে ধরো একটা সমস্যা, ধরো একটা মাদকাসক্ত ব্যক্তি, তাকে কি করবে? সে রিহ্যাবে যাবে, তার সমস্যার সমাধান করার জন্য তাকে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দিবে। তারপর দেওয়ার পর সে তাকে ড্রাগ থেকে দূরে রাখবে। দূরে রাখার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে, যেহেতু প্রথমত সে ড্রাগ ছাড়া থাকতে পারবে না। তাকে অভিযোজন করতে হবে তার পরিবর্তনের সাথে। তারপর তার ক্ষমতার উন্নয়ন হবে। তারপর নিজের সমাজে তার একটা পরিচয় হবে, যে নিজে কিছু একটা করতে পারবে। এটি ছিল সমাজকর্মের অন্যতম একটা লক্ষ্য উদ্দেশ্য। দেখো এটা কে বলেছে? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়েলফেয়ার কর্তৃক প্রণীত প্রথম একটি লক্ষ্য উদ্দেশ্য। দ্বিতীয়টি দেখো, একটি সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সমন্বয় ঘটায়। অনেক মানুষ আছে যারা জানেই না কিভাবে তাদেরকে, দরিদ্র অসহায় মানুষকে তাদেরকে কিভাবে কত সুযোগ দেওয়া হয়, এগুলো সম্পর্কে তাদের জানে না। একজন সমাজকর্মী কি করবে? তাদেরকে তাদের যে সম্পদ বা তাদের যেসব সুযোগ রয়েছে সেগুলোর সাথে সংযোগ ঘটাবে। যেমন ধরো আমাদের সমাজে প্রতিবন্ধী অনেক মানুষ আছে যারা নিজেরা জানে না যে সরকার কর্তৃক বা সমাজসেবা অধিদপ্তর থেকে তাদেরকে প্রত্যেক মাসে ভাতা দিচ্ছে, তাদের শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এগুলো অনেকেই জানে না। তো সেই ক্ষেত্রে একজন সমাজকর্মী কী করে? যে তাদেরকে সম্পদ, সেবা, সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটায়। তৃতীয় নম্বর দেখো লক্ষ্য উদ্দেশ্য কি? কার্যকরী ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা। একটা বৃদ্ধাশ্রমে একটা বৃদ্ধাশ্রমের বয়স্ক মানুষ যাদের পরিবার তাদেরকে দেখাশোনা করে না বলেই তো সেখানে তাদেরকে দেওয়া হয়। এখন সেখানে সেই যে সোশ্যাল ওয়ার্কাররা যেখানে থাকে, যারা তাদেরকে দেখাশোনা করে, তাদের ব্যবহারটা যদি অমানবীয় হয় তাহলে কি সেখানে তারা থাকতে পারবে? তাহলে লক্ষ্য উদ্দেশ্য আরেকটা কি? যে তাদের সাথে মানবীয় সেবার ব্যবস্থা ত্বরান্বিত করা, যাতে তারা ভালোভাবে সেবাটা পেতে পারে। এটা অন্যতম লক্ষ্য আর উদ্দেশ্য। সামাজিক নীতির বিকাশ, উন্নয়ন করতে হবে। সামাজিক যে নীতিগুলো প্রণয়ন করা হয়, একজন সমাজকর্মী কী করে? বিভিন্ন নীতি প্রণয়ন করে, যেগুলো বাস্তবায়ন করা হয়, যার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, সেই সমস্যা সমাধান হয়। যেমন ধরো শিশুশ্রম বন্ধের জন্য একজন সমাজকর্মী সরকারকে বলতে পারবে, তারপর তিনি সেটা বাস্তবায়ন করবে। তো বিভিন্ন নীতি প্রণয়ন করে কি? এটা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য, অন্যতম লক্ষ্য একটি উদ্দেশ্য। সর্বপ্রথম যদি বলে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, তাহলে তুমি এইটা আনসার করবা। পরীক্ষা সৃজনশীল গ ঘ যখন বলবে যে উদ্দীপকের উক্ত বিষয়টাকে, যখন বুঝতে তো পারবা উদ্দীপক পড়ে যে উক্ত বিষয় কি বোঝানো হয়েছে, অবশ্যই সমাজকর্ম। তাহলে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য কি? সেক্ষেত্রে তোমরা কি করবা? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কারের এই যে 4টা লক্ষ্য উদ্দেশ্য আছে, এটা ভালো করে মুখস্থ করবা। মুখস্থ করে প্রথমে পয়েন্ট করে 1 2 3 এরকম পয়েন্ট করে একটু লিখবা, 2 লাইন করে দিয়ে দিবা, ব্যাস শেষ। তুমি 3 পাবা ইনশাল্লাহ। তারপর দেখা, ওয়ার্নার বোয়েমের 3টি মৌলিক লক্ষ্যের কথা উল্লেখ করেছে। যে আমরা এখানে পড়লাম 4টি, সেটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কারে। আবার এখানে বোয়েম বলেছে 3টি মৌলিক লক্ষ্যের কথা। এই 3টি মৌলিক লক্ষ্যের কথা আমাদের উল্লেখ করতে হবে সৃজনশীল গ ঘ যদি আসে। এটা বিস্তারিত লিখবে, কিন্তু এটা বিস্তারিত লেখার দরকার নাই, তুমি জাস্ট পয়েন্টগুলো লিখে ফেলবে, এতেই হয়ে যাবে। সেখানে কি দেখো, 1 নম্বরে মানুষের ঋতুক্ষমতা পুনরুদ্ধার করা। এক্ষেত্রে কি মানুষের ঋতুক্ষমতা পুনরুদ্ধার করে কে? এটা অন্যতম একটা লক্ষ্য উদ্দেশ্য। এটা কার মতে? বুয়েমের মতে। মানুষের একটা ক্ষমতা আছে, কিন্তু হঠাৎ করে সে হারিয়ে ফেললো। হঠাৎ করে একটা মানুষ, মাদকাসক্ত একজন ব্যক্তিকে, না ধরো আমি হঠাৎ করে আমার হাতটা কেটে গেল, তো আমি এখন কাজ করতে পারবো না, আমি ভাবছি যে আমার লাইফে কিছুই নেই, আমি কিছুই করতে পারবো না। তখন একজন সমাজকর্মী কী করবে? আমাকে কাউন্সিলিং করবে, আমাকে বলবে যে আপনার জন্য প্রফেশন আছে, আপনি আপনার প্রফেশন অনুযায়ী কাজ করতে পারবেন, আপনার হাত নেই তো তা কী হয়েছে? তো এটা হচ্ছে অন্যতম একটা বৈশিষ্ট্য। কার্যকর সামাজিক ভূমিকা পালনের জন্য ব্যক্তিগত ও সামাজিক সম্পদের সমাবেশ কী করে? সামাজিক সম্পদের সমাবেশ ঘটায়। যেটা আমি আগেই বলেছি যে তারা নিজেরাই জানে না তাদের কি শক্তি রয়েছে, কি সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। তো এক্ষেত্রে সমাজকর্মী কী করে? তার এইগুলা সম্পদের সাথে সমাবেশ করিয়ে দেয়। এটা হচ্ছে বুয়েমের মতে তার মৌলিক যে 3টা লক্ষ্য আছে, সেটা অন্যতম একটা লক্ষ্য বা উদ্দেশ্য। সামাজিক বিপর্যয় প্রতিরোধ করে। দেখো,
সামাজিক যে বিভিন্ন বিপর্যয় আছে সেগুলো প্রতিরোধ করা এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। তাহলে আমরা এখানে দেখো বুয়েমের 3টি মৌলিকের লক্ষ্যের কথা দেখলাম, আর হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কারের 4টি। তো এইখান থেকে সৃজনশীল প্রশ্নে গয় থাকবে, আর এমসিকিউ মূলত এখান থেকে থাকতে পারে যে বুয়েমের কয়টি মৌলিক লক্ষ্য রয়েছে। এই ক্ষেত্রে এখান থেকে সৃজনশীল প্রশ্ন এখানে এমসিকিউ থাকতে পারে, বাট সৃজনশীল প্রশ্নে গয় থাকবে এই পুরোটা। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখো, সমাজকর্ম 3টি বিষয়কে কি করে সামনে রেখে পরিচালিত হয়। সমাজকর্ম 3টি বিষয়কে সামনে রেখে পরিচালিত হয়, সেগুলো কি সেবা বা যত্ন, তারপর হচ্ছে নিরাময় করে, সামাজিক পরিবর্তন করে থাকে। তো সেবা বা যত্ন কিভাবে করে? একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম একজন সমাজকর্মীর কাছে যাবে, তার সমস্যা বলবে, সমাজকর্মী তাকে কি করবে? প্রথমত তাকে সেবা দিবে, তার সমস্যা অনুযায়ী তাকে যে সেবাটা দেওয়া যাবে সেটা দিবে। যদি সে মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ে, তাকে কাউন্সিলিংয়ের মাধ্যমে একটু সুস্থ করবে। তারপরে তো নিরাময় করবে, তারপরে তার সমস্যাটা পুরোপুরি শুনে বিশ্লেষণ করে যে সমাধান দেওয়া যায় সেটা দেওয়ার মাধ্যমে তাকে কি করবে? সমাজের পরিবর্তন আনবে। সমাজকর্ম 3টি মিশনকে সামনে রেখে পরিচালিত হয়। এই যে 3টি মিশন, এখানে এটা এমসিকিউ থাকবে যে কয়টি মিশনকে সামনে রেখে পরিচালিত হয়। এটা এই জন্য তোমরা এটা মাথায় রাখবা, মনে রাখবা, মুখস্থ করে রাখবা। দেখো, সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য। আচ্ছা, তোমরা কি এই লক্ষ্য উদ্দেশ্যগুলো কি বুঝতে পেরেছ? আমাকে কমেন্ট করে জানাও তো। আচ্ছা, লক্ষ্য উদ্দেশ্য কি বুঝতে পেরেছ তোমরা? ভালো করে দেখো তো, কোন সমস্যা আছে? ক্লিয়ার বলে বলবা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, দেখো তারপর আমরা পার্ট 5-এ কি আলোচনা করবো? সমাজকর্মের প্রকৃতি ও 4-এ হচ্ছে প্রকৃতি ও বৈশিষ্ট্য। দেখো, সমাজকর্ম আধুনিক বিশ্বে একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী একটি পেশা হিসেবে স্বীকৃত। বৈজ্ঞানিক পদ্ধতি মানে এখানে সমাজকর্ম আধুনিক বিশ্বে একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর কেন বলা হয়? কারণ এটি গবেষণা করে, সমস্যা নিয়ে গবেষণা করে দেখে, তা এই জন্য এটাকে বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা হিসেবে কী করে? স্বীকৃত। প্রকৃতিগতভাবে সমাজে মানুষের বিভিন্ন জটিল মনো সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তারপরে তার মানসিক সমস্যা, সামাজিক সমস্যার কী করে? বাস্তবমুখী সমাধানের লক্ষ্যে এর উদ্ভবটা হয়েছে। রেক্স স্কিডমোর, দেখো স্কিডমোর কি সমাজকর্মের প্রকৃতি নির্ধারণ উল্লেখ করেন। তার প্রথম বৈশিষ্ট্যটা কি? দেখো, প্রকৃতি বৈশিষ্ট্য। অন্যান্য পেশার মতো সমাজকর্ম সমস্যা সমাধানের কার্যাবলী বিদ্যমান। আমরা জানি সমাজকর্ম কী করে থাকে, তা সমাজের ব্যক্তি, দল, সমষ্টির সমস্যা নিয়েই সমষ্টির সমাধান নিয়ে কাজ করে থাকে। সমাজকর্ম অনুশীলন হল এমন একটি কলা যেখানে বৈজ্ঞানিক জ্ঞান লাগবে, মূল্যবোধ। একজন সমাজকর্মী যদি ভালো মন্দ ন্যায় অন্যায় তার ইথিক্স যদি না থাকে তাহলে তো অবশ্যই সে কিছু করতে পারবে না। এই জন্য সমাজকর্মের বৈশিষ্ট্যের মধ্যে এটা মানতেই হবে। আচ্ছা, সমাজ স্বীকৃত আকাঙ্ক্ষা ও মানুষের প্রয়োজন পূরণে সমাজকর্ম একটি পেশা হিসেবে আবির্ভূত এবং উন্নয়নের ধারা প্রতিনিয়তই বিকাশমান। আমরা জানি আমাদের সমাজের সমস্যারও শেষ নেই, এজন্য সমাজকর্মের প্রতিনিয়ত এটার উন্নয়নটা বিকশিত হচ্ছে। তারপর আমরা দেখব 4 নম্বরটা। দেখো, সমাজকর্ম অনুশীলনের মূল্যবোধগুলোর অংশবিশেষ হিসেবে সমাজ হতে গৃহীত হয়। সমাজকর্মে বৈজ্ঞানিক ভিত্তিতে 3 ধরনের জ্ঞান বিদ্যমান। দেখো, এই ক্ষেত্রে এখানে একটা এমসিকিউ প্রশ্ন আছে, যে এমসিকিউ প্রশ্ন কি হতে পারে, যে সমাজকর্মের বৈজ্ঞানিক ভিত্তিতে কয় ধরনের জ্ঞান বিদ্যমান? 3 ধরনের। এটা মুখস্থ করবে, এটা এমসিকিউ আসবে, এটা সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, ক নাম্বার সিকিউ আসলে ক নাম্বার আসবে। আর এই যে তাত্ত্বীয় অনুকল্প নির্ভর জ্ঞান, তারপর হচ্ছে তোমার এই যে
না অনুমান নির্ভর জ্ঞান, এই তিনটি জ্ঞান এটা অনুধাবনেও আসতে পারে, এটা খ নাম্বার প্রশ্নেও আসতে পারে। এই লাইনটা এমসিকিউ এবং জ্ঞানমূলক ক নাম্বার যেটা সেটাতে আসতে পারে, আর এটা খ নাম্বারে। আচ্ছা, সমাজকর্ম অনুশীলনে যে জ্ঞানের প্রয়োজন হয় তা সমস্যার প্রয়োজনের সমাধান কার্যাবলী ও লক্ষ্যের উপর নির্ভর করে। সমস্যা কি করে, প্রয়োজনীয় সমাধান কার্যাবলী ও লক্ষ্যের উপর নির্ভর করে। এখন একজন সমাজকর্মী তো অনেক অনেক বিষয়ে জ্ঞান থাকে, বিভিন্ন সমস্যার সমাধান তার কাছে থাকে, কিন্তু যে সমস্যা নিয়ে একজন ব্যক্তি আমার কাছে আসবে সেই সমস্যা অনুযায়ী আমাকে কী করতে হবে, তার সমাধান দিতে হবে। এটা মূলত এটাই বুঝিয়েছে। দেখো, সমাজকর্মীদের জন্য পেশাগত জ্ঞান, তাদের পেশাগত জ্ঞান থাকতে হবে। মূল্যবোধের প্রসার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যবোধ কি, তার মধ্যে সততা, অবশ্যই সততা থাকতে হবে, সত্যবাদিতা। তো এই যে ন্যায় অন্যায়ের পার্থক্য, এগুলো একজন সমাজকর্মীর মধ্যে থাকতে হবে। তার পেশাগত জ্ঞান অবশ্যই থাকতে হবে। যেখানে সমাজকর্মী নিজেই পেশাগত সাহায্য প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে। দেখো পরবর্তী স্লাইডে, এই ছিল 7 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্যটা আমরা দেখব। 8 নম্বর কি বলেছে, সমাজকর্মী পেশাগত দক্ষতা আর কার্যক্রমের মধ্যে প্রকাশ পায়। দক্ষতা কি করে, তার কার্যক্রমের মাধ্যমে প্রকাশ পায়। একজন সমাজকর্মী তার সমস্যাগ্রস্ত ব্যক্তি দল বা সমষ্টির কিভাবে সমস্যা সমাধান করে দিচ্ছে তার মাধ্যমে কি করবে, প্রকাশ পাবে তার দক্ষতা। দেখো 1950 সালে, কত সালে, এমসিকিউ একটা প্রশ্ন হয়ে যায়। 1950 সালে জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক কমিশন কি করেছে, আন্তর্জাতিক জরিপ পরিচালনার মাধ্যমে সমাজকর্মের 3টি বিষয়, 3টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আমরা প্রথমে দেখেছি স্কিডমোর 8টি বৈশিষ্ট্য, প্রকৃতির বৈশিষ্ট্য রয়েছে। তারপর আবার দেখলাম জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক কমিশন কর্তৃক 3টি বৈশিষ্ট্য। আমরা এর আগেও পড়েছিলাম যে 8টি বৈশিষ্ট্য, এখন আবার নতুন করে 3টি বৈশিষ্ট্য। যদি এখানে সৃজনশীল প্রশ্ন এরকম থাকে যে উদ্দীপকের বিষয়টির বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করা, দেখো সৃজনশীলে যখন প্রকৃতির কথা বলবে তখনও তোমরা এই বৈশিষ্ট্যগুলো দিবা, যদি বৈশিষ্ট্যের কথা বলে তখনও এইগুলাই হবে। কনফিউশনের কোনো বিষয় নেই যে প্রকৃতি কী আবার বৈশিষ্ট্য কী, দুইটা একই জিনিস হিসেবে তোমরা এখানে কাউন্ট করবা, যেটা পরীক্ষাতে আসে। তো এই ক্ষেত্রে কি করবে তোমরা, প্রথমে তোমরা এই 8টি স্কিডমোর যে 8টি প্রকৃতি আছে, যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলো আগে দিবা। তারপরে হচ্ছে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক কমিশন কর্তৃক যে 3টি বৈশিষ্ট্য, এগুলা দিবা। এই যে 3টি বৈশিষ্ট্য দাও, এটি একটি সাহায্যকারী কার্যক্রম। তার মধ্যে কি, জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক কমিশন কর্তৃক যে 3টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেখানে প্রথমত কি বলেছেন যে এটি একটি সাহায্যকারী কার্যক্রম। 2 নাম্বার, এটি একটি সামাজিক কার্যক্রম যা প্রতিষ্ঠিত হয়েছে জনগোষ্ঠীর কল্যাণে। অবশ্যই এটি জনগোষ্ঠীর কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য, এটি মুনাফা অর্জনের জন্য তৈরি হয়নি। তৃতীয়ত দেখো, এটি একটি সংযোগকারী কার্যক্রম যার মাধ্যমে অসুবিধাগ্রস্ত ব্যক্তি দল তাদের প্রয়োজন পূরণে সমষ্টির সম্পদকে কী করে, কাজে লাগাতে পারবে, সমষ্টির কাজে লাগাতে পারবে। দেখো এটা ছিল আমাদের সমাজকর্মের প্রকৃতির বৈশিষ্ট্য। আচ্ছা, প্রকৃতির বৈশিষ্ট্য নিয়ে কি কারো সমস্যা আছে? আচ্ছা, পাঠ 6, 5 এবং 6 আছে আমাদের সমাজকর্মের পরিধি। আচ্ছা, সমাজকর্মের পরিধি কতটুকু হতে পারে, আমরা কতটুকু আন্দাজ করতে পারি? যেহেতু সমাজকর্ম পুরো একটা সমাজ নিয়ে কাজ করে, তার মানে পুরো সমাজ নিয়েই এটার পরিধি বিস্তৃত রয়েছে। সমাজের নির্দিষ্ট কোনো একক দিকে এর পরিধি মানে সীমাবদ্ধ নয়। নির্দিষ্ট কোনো একক দিক বলতে আমরা বোঝাতে পারি যে ধর্মীয় দিক বা সাংস্কৃতিক দিক ইত্যাদি, কিন্তু না, সমাজকর্ম পরিধি অনেক বিশাল, পুরো সমাজটাকে নিয়েই এরা আলোচনা করে থাকে। দেখো আমরা এখানে দেখি কি বলেছে, সমাজকর্মের পরিধি বলতে মূলত এর ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্র। পরিধি বলতে ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্র, কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, বিভিন্ন সমস্যা, এক এক সমস্যার জন্য আমরা এক এক ক্ষেত্রে ব্যবহার করছি। অনুশীলন বা প্রয়োগ উপযোগিতাকে বোঝায়।
সমাজকর্মের পরিধি ব্যাপক ও বিস্তৃত, সেটা আমরা আগেই জানি, কারণ জানি সমাজকর্ম পুরো সমাজের সমস্যা নিয়ে কাজ করে থাকে, নির্দিষ্ট কোনো একক সমস্যা নিয়ে এটা কাজ করে থাকে না। দেখো, মানব সমস্যার প্রায় সব দিক, বিশেষ করে মানব সমাজও তার পরিবেশকে ঘিরে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের প্রচেষ্টা সমাজকর্মের পরিধি অন্তর্ভুক্ত। আমরা জানি যে সমাজের যে দরিদ্র অসহায় মানুষ, বিভিন্ন সামাজিক যে সমস্যা, এগুলো মূলত এগুলোর জন্যই সমাজকর্মের উদ্ভবটা হয়েছে। তো এগুলো নিয়ে কাজ করাই হচ্ছে সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। সমাজকর্ম যেহেতু মানুষের সমস্যার সব দিক নিয়ে আলোচনা করে, সেহেতু কোনো একটি নির্দিষ্ট শ্রেণী বা ক্ষেত্রকে নিয়ে এটি কী করে না, কাজ করে না, এর পরিধি নির্দিষ্ট করা যাবে না। এই দৃষ্টিকোণ থেকে গোটা সমাজে পরিধির অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি বলতে পারি, সমাজকর্মের পরিধি গোটা সমাজই হচ্ছে সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। দেখো, সমাজের অসহায় ও দরিদ্র শ্রেণীর মৌলিক চাহিদা পূরণ যেমন হতে পারে, সেটি বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানই তো করে থাকে সমাজকর্ম। সেক্ষেত্রে মৌলিক যে চাহিদা রয়েছে সেগুলো পূরণ করে থাকে। সামাজিক সমস্যা কি? বাল্যবিবাহ, দারিদ্রতা, মাদকাসক্তি, এসবের বিরুদ্ধে কি করে সমাজকর্মী সমস্যার সমাধান দিয়ে থাকে। তারপর আছে সামাজিক নীতি প্রণয়ন, সামাজিক উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ সংশোধনমূলক কার্যক্রম প্রভৃতি সহ জনকল্যাণমূলক যত কাজ আছে, যত সমাজের সমস্যা আছে, সবই সমাধান দিয়ে থাকে। তাহলে সমাজকর্মের পরিধি অনেক বিশাল। তাহলে আমরা কি বলতে পারি যে সমাজকর্ম নির্দিষ্ট কোনো ক্ষেত্র বা একক নিয়ে কাজ করে না, এর পরিধি বিশাল। গোটা সমাজকে নিয়েই সমাজকর্ম কাজ করে থাকে, গোটা সমাজের সমস্যা সমাধানের জন্যই কাজ করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে সমাজকর্মের পরিধি অনেক বিশাল ও বিস্তৃত। সমাজকর্মের গুরুত্ব, এখন আমরা সমাজকর্মের গুরুত্ব নিয়ে আলোচনা করব। সমাজকর্মের গুরুত্ব থেকে প্রিভিয়াসে শুধু সিকিউ এই প্রশ্ন আসে, এমসিকিউ অত বেশি না, এমসিকিউ আসে না এখান থেকে। সিকিউ ঘ উক্ত বিষয়ের সাথে বলবে, উদ্দীপকের উক্ত বিষয়ের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বইয়ের মিল আছে, সেটার গুরুত্বটা কি, বা উদ্দীপকে যে বিষয়টাকে ইঙ্গিত করেছে সেই বিষয়টা কি, সেই বিষয়টা অবশ্যই যদি সমাজকর্ম হয়, তাহলে সমাজকর্মের গুরুত্ব কী সেটা আমরা এখানে বলবো। দেখো, মানব সভ্যতার উন্নয়নে সমাজকর্মের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। কারণ আমরা জানি সমাজে শান্তিতে বসবাস করতে হলে সমাজের সকল প্রকারের সমস্যা সমাধান, বিশৃঙ্খলা থেকে সমাজকে মুক্ত রাখতে হবে, আর এর জন্য প্রয়োজন অবশ্যই সমাজকর্মের। কারণ একমাত্র সমাজকর্মী আছে যারা এই সমস্যাগুলো সমাধান দিয়ে থাকে। দেখো, 2 নম্বরে সমাজকর্ম মানুষের চাহিদা পূরণ করে থাকে, প্রয়োজন জীবনমানের উন্নয়ন সাপেক্ষে আর্থসামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। একজন অসহায় মানুষ, তার কিচ্ছু নেই, তার আর্থসামাজিক অবস্থা খারাপ, এজন্য সরকার কর্তৃক সমাজ কল্যাণ অধিদপ্তর থাকে, তাকে প্রত্যেক মাসে, ধরো বয়স্ক সে আর্ন করতে পারে না, তাকে ভাতা দিয়ে থাকে। যে প্রতিবন্ধী, সে কিছু করতে পারে না, তাকেও ভাতা দিয়ে থাকে। তো কীভাবে? এগুলা সব সমাজকর্ম প্রফেশনের মাধ্যমেই এগুলো হয়ে থাকে। সুষ্ঠু সামাজিক নীতি পরিকল্পনা ব্যতীত সামাজিক জীবনে সার্বিক কল্যাণ অসম্ভব। দেখো, সুষ্ঠু সামাজিক নীতি, এই নীতিগুলো একজন সমাজকর্মী যখন একটা নীতির কথা বলবে যে শ্রম বিরোধ করো, শিশু শ্রম বিরোধ করো, তখন অবশ্যই সরকার সেদিকে নজর দিবে, তারপর সেটা বাস্তবায়িত হবে। তাহলে এগুলো কে দেখছে? একজন সমাজের যে সমস্যাটা সেটা এত গভীর করে কে দেখছে? অবশ্যই সমাজকর্ম দেখছে, সমাজকর্মীরা দেখছে। তো তাহলে কি বুঝলাম এখান থেকে? যে সুষ্ঠু সামাজিক নীতি ও পরিকল্পনা ব্যতীত কি সামাজিক জীবনের সার্বিক কল্যাণ অবশ্যই সম্ভব না, অসম্ভব। তাই আধুনিক সমাজকর্ম সমাজ বা রাষ্ট্রের বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণে নীতি পরিকল্পনা প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন করতে হবে। এখন এগুলো কিভাবে সম্ভব? একমাত্র সমাজকর্মের মাধ্যমেই সম্ভব। যার কারণে আমরা কি বলবো? সমাজকর্মের গুরুত্ব কি? অসীম। দেখো, সামাজিক উন্নয়নের পূর্বশর্ত সামাজিক সচেতনতা।
এখন সামাজিক সচেতনতা যদি না থাকে তাহলে কিভাবে সামাজিক উন্নয়ন হবে? বিভিন্ন সচেতনতার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে দূরে থাকব। মাদকাসক্তির বিরুদ্ধে আমরা কি করব? বিভিন্ন সমাজকর্মীরা কি করে থাকে? বিভিন্ন সেমিনার করে থাকে, বিভিন্ন আলোচনা সভা করে থাকে, যার মাধ্যমে আমরা মাদকাসক্তির খারাপ দিকগুলো জানতে পারি, যার কারণে আমরা সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এসব মানে নোংরা কাজ করে যাতে সমাজ কলুষিত না হয়, সমাজের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, সেই দিকে আমরা খেয়াল রাখতে পারি। তো এখানে এই জন্যই বলেছে যে সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত কি? সামাজিক সচেতনতা। এমসিকিউ থাকতে পারে যে সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত কি? সামাজিক উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে সামাজিক সচেতনতা। সমাজকর্ম মানুষের মধ্যে সচেতনতা কি করে? বৃদ্ধি করে, বিশেষ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে সমাজকর্মীগণ কী করে থাকে? সভা করে থাকে, ম্যাগাজিন করে থাকে, তারপর হচ্ছে বিভিন্ন আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে থাকে। বিজ্ঞানসম্মত উপায়ে সামাজিক সমস্যার সমাধান মোকাবেলা করতে থাকে। নিয়ন্ত্রণের জন্য দেখো প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সমাজকর্ম একটি সহায়ক পদ্ধতি হিসেবে সামাজিক গবেষণাকে অন্তর্ভুক্ত করে থাকে। দেখো মূলত আধুনিক সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজকর্মের অবদান অনস্বীকার্য। সমাজকর্মের অবদান ছাড়া আমরা আসলে সমাজকে কল্পনা করতে পারি না। আমরা সমাজে শান্তিতে মানে শৃঙ্খলভাবে বসবাস করতে গেলে অবশ্যই আমাদের সমাজকর্ম লাগবে। আমাদের বিভিন্ন যে সমস্যা রয়েছে, সেটা আর্থিক হোক, মানসিক হোক, তারপর কি বলে আর্থসামাজিক যত প্রকার সমস্যার সমাধান আমরা একমাত্র সমাজকর্মের মাধ্যমেই পেয়ে থাকি। এই জন্য এই সমাজকর্ম ছাড়া আমরা কি করতে পারি না? সমাজটা কল্পনাই করতে পারি না। প্রতিটি ক্ষেত্রে সমাজকর্মের অবদান অনস্বীকার্য। সমাজকর্ম শুধু সমস্যার কার্যকর মোকাবেলা বা সেবা প্রদানে সীমাবদ্ধ নয়, এর জ্ঞানকে ধারণ করে একটি স্বতন্ত্র পেশারও উদ্ভব হয়েছে। যে পেশাটা আমরা দেখেছি যে প্রথমে ছিল সমাজ কল্যাণ, তারপর হয়েছে সমাজকর্ম পেশা। তো মানুষের সেবা করতে সেখানে আবার একটা পেশার উদ্ভবটা হয়েছে, বিকশিতও হয়েছে আমরা জানি। এই প্রসঙ্গে স্কিডমোর, থ্যাকারি আর ফার্লে কি বলেছে? সমাজ কল্যাণ ও সমাজকর্ম আধুনিক সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করে। সমাজকর্ম সাধারণ শিক্ষার যেমন গুরুত্বপূর্ণ অঙ্গ, তেমনি সাহায্যকারী পেশা প্রস্তুতি গ্রহণের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। আচ্ছা, এই কথাটা কে বলেছে? এই কথাটা কে বলেছে? সৃজনশীল এমসিকিউ। এটা একদম তুলে দিয়ে বলবে, সৃজনশীল এমসিকিউ বলবে এই কথাটা কে বলেছে। তখন 3জন স্কলারের নাম বলবে 4টা অপশনে। তো তোমরা এটা যদি মুখস্থ করতে পারো তাহলে অবশ্যই এটা দিতে পারবে। এই জন্য এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা লিখে এখন আমরা আলোচনা করব। এটি প্রথম পত্রে দেখো একদম শেষ পর্যায়ে চলে এসেছে, 9 এবং 10। তাহলে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা কেন রয়েছে বলো তো? অবশ্যই প্রয়োজন রয়েছে। সমাজকর্ম শিক্ষা যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা সমাজে কি করতে পারবো না? একজন সমাজকর্মী হতে পারবো না। আর একজন সমাজকর্মী না হতে পারলে আমরা কি করব? সমস্যার সমাধানগুলো করতে পারবো না। এজন্য সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। আধুনিক সমাজের সমস্যাগুলো দেখো বহুমুখী জটিল। আমাদের সমাজের সমস্যা প্রতিনিয়ত মানে জটিল আকার ধারণ করছে। প্রতিনিয়ত আমরা নতুন মানে সমস্যা ফেস করছি, যেগুলো আসলে অনেক, সেগুলো সমাধান নিয়ে আমাদের কাজ করে কি? সমাজকর্ম। এজন্য সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিকায়নের ফলে আমাদের সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে ব্যক্তি ও সমাজের মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে, যা অন্যান্য অনেক সমস্যার সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অন্ধবিশ্বাস, অসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এসব কুসংস্কার ও কুপ্রথার প্রকৃতি, কারণ ও সমাধানের কৌশল নিয়ে বিশদভাবে আলোচনা ও বিশ্লেষণ করে থাকে হচ্ছে এই সমাজকর্ম। এজন্য সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা আসলে অনেক বেশি দরকার আমাদের।
বর্তমানে আমাদের দেশে আর্থসামাজিক সমস্যা মোকাবেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গৃহীত হলেও বাস্তবমুখী যে নীতিগুলো আছে, বাস্তবমুখী যে নীতি বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন এবং যথাযথ বাস্তবায়নের মধ্যে সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে, যা সমাজকর্মের জ্ঞানের আলোকে নিঃসরণ করা সম্ভব। দেখো, এছাড়া সমাজের বহুমুখী ও জটিল বিভিন্ন সমস্যা প্রতিরোধ, প্রতিকার ও সংশোধনে পেশাদার সমাজকর্মী সৃষ্টিতে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম, অনস্বীকার্য। এক্ষেত্রে পেশাদার সমাজকর্মী সৃষ্টিতে সমাজকর্মের জ্ঞানকে সরাসরি কাজে লাগানো যেতে পারে। সমাজকর্মের জ্ঞান মূল্যবোধ নীতিমালা আত্মস্থ ও অনুসরণ করে একজন সমাজকর্মী সমাজের আদর্শ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। যেমন সে নিজেকে আদর্শ হিসেবে গড়ে তুলতে পারবে, তারপর সে সমাজে কাজ করতে পারবে, সমাজের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে। এজন্য আমাদের কি সমাজকর্মীর প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। শুধু বাংলাদেশেই না, বিশ্বের সব দেশেই সমাজকর্মের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সব সমাজেই সমস্যা রয়েছে, আর যার কারণে এই সমাজকর্মটা সৃষ্টি হয়েছে। এই জন্য আমাদের কি সমাজকর্মের গুরুত্ব অনেক। সুতরাং বলা যায় আধুনিক জ্ঞান সভ্যতার বিকাশে ও ধারাবাহিকতা সমাজকর্ম অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। শুধু বাংলাদেশে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা রয়েছে তা নয়, বরং বিশ্বে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই সমাজ ও মানুষের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সৃষ্ট প্রতিবন্ধকতার কোনো বিকল্প নেই। আচ্ছা, আমি প্রথম চ্যাপ্টারের সব শেষ করে দিয়েছি। তো তোমরা যারা ভালো করে ক্লাস করেছো অবশ্যই এমসিকিউর উত্তরগুলো দিতে পারবে, দেখি কে কীরকম দিতে পারো। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখক কে? আচ্ছা বলো। দিবসে তারা বলেছ সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। সমাজকর্ম না থাকলে আমাদের সমাজে শৃঙ্খলা থাকবে না, সমস্যা সমাধান হবে না। আচ্ছা, এটা বলো এমসিকিউ, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখক কে? সুজন তালুকদার বলেছে যে আপু বাংলাদেশে সমাজকর্মের মূল্য নাই, বাংলাদেশ বাদে সব দেশে। হ্যাঁ, ঠিক কথা বলেছ। আসলে সমাজকর্ম বাংলাদেশ বাদে সব দেশে অনেক ডিমান্ডেবল, তবে ইমপ্রুভ হচ্ছে, আশা করি আরও হবে। হ্যাঁ, অনেকেই উত্তর দিয়েছ। এনায়া রহমান ক, জান্নাতুল রোশনি ক। ঠিক আছে। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখক কে? ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার। তারপরটা দেখো, সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে? এটা আনসার করো, 2 নাম্বার। আচ্ছা, দ্বিতীয় এমসিকিউটা দেখো, আনসার করো প্লিজ। জান্নাতুল রোশনি বলেছ দ্বিতীয় ক। হ্যাঁ, না। আচ্ছা, বিকাশ এখানে কি বলেছে? সমাজকর্ম পেশার বিকাশ কোথায় ঘটে? বিকাশ, আমি জন্ম বিকাশের মধ্যে পার্থক্য রয়েছে তো। আচ্ছা দেখো, দেখো তোমরা সবাই 2-এ ক কেন আনসার করতেছো? আমি কি পড়ালাম বলো? দেখো, আমি প্রথমে বলেছি, দেখো আমি বলেছি সূচনা হয় ইংল্যান্ডে, কিন্তু বিকাশ কোথায় হয়েছে? আমেরিকায়। তাহলে আমি এখানে বলেছি যে বিকাশ
বিকাশ কোথায় হবে? তাহলে বিকাশ কোথায় হবে? আমেরিকাতে। দেখো 3 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো, সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা কি? এটা করো, এটা আনসার করো। আচ্ছা 3 নাম্বারটা দেখো তো, সমাজকর্মের কি ত্রিবিধ ভূমিকা কি? 3টি দৃষ্টিভঙ্গির সাহায্যে সমাজকর্ম কি করে থাকে? সমাজকর্মীরা একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি দল সমষ্টির কি করতে থাকে? সমাধান করে থাকে, তার সমস্যার সমাধান করে থাকে। প্রথমে কি করে? প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন। প্রথমে কি করবে? প্রতিকার, তারপরে প্রতিরোধ। প্রতিকার হচ্ছে সমস্যার পূর্বে যে প্রস্তুতি, সেটা হচ্ছে প্রতিকার। প্রতিরোধ, সমস্যাটা যখন হবে তখন সেটাকে সমাধান করার জন্য যেসব উদ্যোগ নেওয়া হবে সেটা প্রতিরোধ। তারপরে আমরা উন্নয়ন। আচ্ছা তোমরা যারা 3-এ গ দিয়েছ তাদেরটা সঠিক হয়েছে। 4 নাম্বারে, 4 নাম্বারটা দেখো, আচ্ছা 4 নাম্বারটা দেখো সবাই, 4 নাম্বারটা। দেখো 4 নম্বরে কি বলেছে, যে সমাজকর্ম এমন একটি পেশা কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিবর্তন দ্বারা জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ। উক্তিটি কার? আমি কি বলেছিলাম যখন আমি পড়ালাম যে এখান থেকে সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, তার মানে একজন স্কলারের উক্তি দিবে, তারপর বলবে যে উক্তিটা কার। এটা কে বলেছে দেখি? 4 নাম্বার, সবাই 4 নাম্বারটা বলো। চার নাম্বারটা বলো, 4 নাম্বার। আরেকটা আচ্ছা 4 নাম্বারটা আমি বলে দিচ্ছি, তোমাদের কারোটা হচ্ছেই না। আচ্ছা 4 নাম্বারটা হবে মোরেলস আর হচ্ছে শেফার। এই উক্তিটা কে বলেছে? তোমরা এটা মুখস্থ করে ফেলবে, একটা কাজ করবে, মুখস্থ করে ফেললে দেখা যাবে কোন স্কলার বলেছে এটা মনে থাকবে। উক্তি মনে থাকে না, জান্নাতুল রোশনি বলেছে যে উক্তি মনে থাকে না। এখন কিছু স্পেসিফিক ডেফিনেশন আছে যেগুলো আমার জানতে হবে, কারণ এগুলো না জানলে আমি এমসিকিউ কীভাবে আনসার করবো বলো? এই যে যেমন একটা উক্তি দিয়ে বলেছে যে এটা কার, তো সেক্ষেত্রে আমি এখানে আমার স্লাইডে যতগুলো উক্তি দিয়েছি এগুলো মুখস্থ করতেই হবে। এখান থেকে তোমার সব এমসিকিউ এর। দেখো 5 নাম্বারটা দেখো তো, আচ্ছা সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ ম্যানি ফেসেস গ্রন্থের লেখক কে বলো তো? পাঁচ নম্বরে কি হবে? হ্যাঁ, দিবসের তারা। দিবসের তারা বলেছে 5 গ। 5 নম্বর আনসার হবে গ। আচ্ছা আমি আজকের পুরো ক্লাসটা আবার একটু ব্রিফ করি, যে আমি কী পড়ালাম, কোথায় থেকে কী আসবে, এমসিকিউ সিকিউ কী আসবে, এগুলো আমি আবার একটু বলছি। তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে।
সমাজকর্ম যেমন সহজ সাবজেক্ট তেমনি একটু বুঝে পড়তে হয়, তা না হলে মাথায় ধরে না, মাথায় থাকবে না। আচ্ছা, সমাজকর্মের প্রথম পত্রের যে প্রথম চ্যাপ্টার সেখানে রয়েছে যে সমাজকর্ম কী বা সমাজকর্মের ধারণা, তারপর সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, তারপর সমাজকর্মের প্রকৃতি বৈশিষ্ট্য, তারপর সমাজকর্মের প্রয়োজনীয়তা, সমাজকর্মের গুরুত্ব, পরিধি। এখন এখানে কোথায় থেকে এমসিকিউ আসে, কোথায় থেকে সিকিউ আসে আমি এটা দেখাবো লাস্ট, তোমরা একটু ভালো করে দেখে রাখো, শুনে রাখো। সমাজকর্মের ধারণা থেকে মূলত এমসিকিউ আর সিকিউ এর ক নাম্বার জ্ঞানমূলক যে প্রশ্ন থাকে ওইটা আসে। তো সমাজকর্মের ধারণার এখান থেকে আমি স্লাইডে যা দিয়েছি এগুলো পড়লেই এনাফ, এর বাইরে পড়তে হবে না। এগুলো পড়লেই তোমরা এমসিকিউ প্লাস সিকিউ এর জ্ঞানমূলক প্রশ্নটা লিখতে পারবে। তারপর দেখো, এজ স্কলারের ডেফিনেশন আমি বলেছি যে এই ওয়াল্টার ফ্রিডল্যান্ডারের, এটা মুখস্থ রাখবা এই দুইটা ভালো করে। এটা যদি সৃজনশীল কয়ে আসে তাহলে এটা মাস্ট দিবা, আর এটা হচ্ছে এমসিকিউ আসবে। তারপর ওর সম্পর্কে বিস্তারিত জানবা। তারপর সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, এখান থেকে মূলত গ ঘ সৃজনশীল গ ঘ প্রশ্ন এখান থেকে এসে থাকে। একটা সৃজনশীল দেওয়া থাকবে, সেখানে বলবে যে উক্ত উদ্দীপকে এমন একটি বিষয় সম্পর্কে বলেছে, সেই বিষয়টা কি। তখন তুমি গ নাম্বারে বলবে যে উক্ত বিষয়টি সমাজকর্ম, যদি সেটা সমাজকর্ম হয়েই থাকে। তো সমাজকর্ম যদি হয়, যদি গ নাম্বারে বলে যে উদ্দীপকের যে বিষয়টির কথা ইঙ্গিত করেছে সেই বিষয়টির লক্ষ্য উদ্দেশ্য বলে, তখন আমার কি করতে হবে, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে লক্ষ্য উদ্দেশ্য, দেখো ন্যাশনাল অ্যাসোসিয়েশন সোশ্যাল ওয়ার্কার্সের যে চারটি, এটা আমরা ব্যাখ্যা দেব, 4টা পয়েন্ট লিখবো, 4টা পয়েন্টের ব্যাখ্যা হালকা করে দেব। তারপরে হচ্ছে বইএমের তিনটি মৌলিক সংজ্ঞার কথা জাস্ট উল্লেখ করবা, এটা ব্যাখ্যা করার দরকার নেই। এখান থেকে তার মানে লক্ষ্য আর উদ্দেশ্য থেকে সৃজনশীল গ ঘ প্রশ্ন আসে। তারপরে এখানে শুধু এমসিকিউ এর জন্য এটা পড়বা, আর দরকার নেই। সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য, প্রকৃতি বৈশিষ্ট্যতে কী পড়বে, প্রকৃতি বৈশিষ্ট্যতে থাকবে সিকিউ। এখান থেকে সিকিউ গ ঘ দুইটাতে থাকবে যে উক্ত বিষয়ের প্রকৃতি ও বৈশিষ্ট্য লিখো। তখন তোমাকে প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে। স্কিডমোর 8টি প্রকৃতি বৈশিষ্ট্য সম্পর্কে লিখলেই এনা, আর কিচ্ছু লিখতে হবে না। আর সাথে যদি অতিরিক্ত এই 3টি বৈশিষ্ট্য দিতে পারে তাহলে তো কি বলে, শিক্ষক খুশি হয়ে তোমাকে ফুল মার্কস দেবে। আর সমাজকর্মের পরিধি সম্পর্কে আমার জানতে হবে, গ ঘ এই পরিধি সম্পর্কে আসবে যে উক্ত বিষয়ের পরিধি লিখো। তারপর দেখো সমাজকর্মের গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব কেমন, এই প্রশ্নগুলো সিকিউ এ গ ঘতে এসেই থাকে প্রত্যেক বছর। আর প্রথম অধ্যায় অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অনেক সহজ একটা অধ্যায়, তোমরা মিস করবে না, এটা ভালো করে পড়বে। আমি যেভাবে স্লাইড সাজিয়েছি এগুলো পড়লেই না, আর কিছু বলবো না। তো এই ছিল আজকের আমার আলোচনা। তোমাদের যাদের কাছে আমার ক্লাসটি ভালো লেগেছে থাকে অবশ্যই জানাবে। আর তোমরা অবশ্যই জানো যে বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্স রয়েছে, একটা শুরু হয়েছে এই যে 11 তারিখ থেকে। তো সেখানে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হতে পারো। সেখানে আমি টোটাল 20টি ক্লাস নিব, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে। এই 20টি ক্লাসের মধ্যে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র A to Z শেষ করাবো, এবং A+ পাওয়ার ইনসিওরিটি আমি তোমাকে দিচ্ছি। আজকে তো শুধু জাস্ট ক্লাস করালো, অন্য ক্লাসে আমরা যখন ওই মেইন বেসিক ক্লাস করাবো তখন সেখানে প্রিভিয়াসের যত এমসিকিউ আছে সিকিউ আছে, বিগত 5 বছরের এমসিকিউ সিকিউর বিশ্লেষণ করলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, A+ নিশ্চিত। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।